সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হলো ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য, চেয়ারপারসন এর উপদেষ্টা, বিএনপি পেশায় তিনি একজন আইনজীবীও। আবু সাইদ খান রয়েছেন আমার বাম পাশে, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আজকের আমাদের সহকর্মীরা যে বিষয়টা স্থির করেছেন, যে বিষয়টা নিয়ে আলোচনা হতে চায়, তারা করতে চান, সেটা হলো সমসাময়িক ঘটনাবলী। গত 72 ঘন্টায় কিন্তু সমসাময়িক ঘটনাবলীর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেটার মধ্যে একটা অস্বস্তি এবং পেরেশানির জন্য অনেকেই মনে করছেন যে আবার কি হলো, হঠাৎ করে উত্তেজনা কেন। কেউ কেউ বলছেন যে হঠাৎ করে এই ধরনের পিছনে একটা উদ্দেশ্য আছে, কাজ করছে। সব মিলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই অস্বস্তি নিয়ে যদি কেউ কেউ বলছেন যে পরিকল্পিতভাবে এই চেষ্টা হচ্ছে। একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনীতিবিদের চোখে এই পরিস্থিতিগুলো কি? আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত আলোচক যিনি আজকের অনুষ্ঠানে আছেন না আমাদের সঙ্গে, তাকে সহ দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন। বিষয়টা হচ্ছে যে একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য যখন পুরো জাতি উন্মুখ হয়ে আছে, ঠিক সেই সময়টা আপনি দেখবেন যে আবহাওয়া একটা বড় রকমের পরিবর্তন এসেছে। গত কয়েকদিনে যারা ওয়েদার ফোরকাস্ট করেন তারা প্রথমে বলেছেন লঘুচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। গতকালকে থেকে বলা শুরু করেছেন লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। তো নিয়মটা কি? আমরা যেটা দেখি আমাদের লঘুচাপ থেকে নিম্নচাপ হয়, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হয়, হেরিকেন হয়, কোনো কোনো দেশে সুনামি হয়। রাইট, সেই দিকে যাচ্ছে কি না এটা নিয়ে কিন্তু একটা বড় আশঙ্কার মধ্যে জাতি আছে। আর যদি এটাকে রাজনৈতিক বিবর্তনের সঙ্গে মেলান, তাহলে নিকট অতীতে আমরা মিশরে এরকম বিপ্লবের মধ্য থেকে সরকার পরিবর্তন হতে দেখেছি। আবার সেই বিপ্লবের ফলাফল পূর্ববর্তী বিপ্লবে নেতৃত্ব দানকারী যারা ছিলেন তাদের হাত থেকে ছিনতাই হয়ে গেছে, সেটাও দেখেছি। মিশরেও দেখেছি, তিউনিসিয়াও দেখেছি। আর এর সঙ্গে যদি আপনি আরেকটি পয়েন্ট যোগ করেন, সেটা হচ্ছে যে আমাদের এই বর্তমান সরকারে যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ যে কী কারণে ওখানে আছেন এটা আমি অন্তত বুঝতে পারছি না। কেন আপনার মনে হয়? না কেন এই যে আপনার এই যে একজন আছেন নূরজাহান বেগম, ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে গ্রামীণ ব্যাংকে ছিলেন, মামলারও আসামি ছিলেন কর ফাঁকির একটা মামলায়। তো তার কাজটা কি আমরা আসলে বুঝতে পারছি না। আর একজন আছেন যিনি, ওনার জন্য তো একজন সহকারী দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনার জন্য সহকারী দেওয়া হয়েছে। আর ডক্টর ইউনূস সাহেবেরও বোধহয় একাধিক সহযোগী আছে। আবার আরেকজন আছেন কি নাসরিন বেগম না কি আর একজন আছেন ওই যে ফরহাদ মাজার সাহেবের স্ত্রী, তারও কি কাজ আমি এখন পর্যন্ত সেটা বুঝতে পারছি না। ব্রতী শারমিন উনি আছেন, শারমিন মুর্শিদ সাহেব আছেন, ওনারও কি কাজ আমি অন্তত এখন পর্যন্ত বুঝতে পারছি না যে ওনাদের কাজটা কি। অন্য যারা আছেন তাদের বেলা আমার মনে হয় যেন তারা খুব বেশি করে, তাদের মধ্যে কেউ কেউ খুব বেশি করে টেলিভিশনের ক্যামেরার পেছনে ছোটেন, অন্য অনেক জনগুরুত্ব সম্পন্ন কাজ। হয়তো জানেন না যে 5 জন আছেন যারা এ পর্যন্ত কোনো কথাই বলেননি। না, তারা কি বাক প্রতিদ্বন্দ্বী? না, জানি না, প্রতিবন্ধী জানি না, একটা শব্দও শুনি নাই আর কি তাদের কাছ থেকে। আচ্ছা, জানি না, আমার কাছে খুব আমি না শুধু অনেকের কাছেই এটা খুব একটা বিপদ সংকেতের মতো মনে হয়। ওই যে বললাম আবহাওয়ার কথা, এক সময় দেখা যায় সিগন্যাল উঠতে 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 পরে বলে 10 নম্বর মহাবিপদ সংকেত। সেরকম একটা অবস্থা কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এত বেশি করে সংঘাতময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তাতে আমার মনে হয় যেন এই পরিকল্পনার অংশ হিসাবে সামনে যদি এরকম ডেমনস্ট্রেশনও হয় যে ঘরে আমার বাবা মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, এক দফা এক দাবি, এই ঝগড়া কবে মিটাবি, এই জন্য রোড ব্লক করে বসে থাকলো, রেল লাইন ব্লক করে দিল, এটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সব জায়গায় তো একটা শিথিলতা, কোনো অ্যাকশন তো আমরা দেখছি না। এই শিথিলতার কারণে যার যেটা মন চাইছে সেইটা নিয়ে রাস্তায় নেমে মানুষের জন্য ভোগান্তি সৃষ্টি করছে। তো যে জনগণকে মুক্ত করার জন্য বা মুক্তি দেওয়ার জন্য আমরা বিপ্লব কিংবা আন্দোলনের কথা বলি, তারা আরও বেশি ঘরের গৃহ অভ্যন্তরে চলে গেছে, মুক্ত তারা হতে পারে নাই। এই জিনিসটা আসলে খুব একটা ভালো ফলাফল বয়ে আনবে আমাদের দেশে সবার জন্য আমার কাছে এটা মনে হয় না, বরং আমার কাছে এটা একটা মহাবিপদ সংকেতের মতো মনে হয়। আপনি জানেন যে চট্টগ্রামে একজন আইনজীবী আদালত প্রাঙ্গণেই মারা গেছেন? হ্যাঁ, আমি শুনেছি, কিছু সময় আগে এটা শুনেছি। এটা খুবই দুঃখজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। আর এর পাশে ভূ রাজনীতিগত কারণেও
আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশীকে নিয়ে যে অস্বস্তিতে আছি, সেখান থেকেও কিছু কিছু কথাবার্তা বা কিছু কিছু জিনিস যেটা আসছে, যেমন একজনকে গ্রেফতার করা হয়েছে জাতীয় পতাকা অবমাননার দায়ে, একজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার সামিল এটা। তার গ্রেফতারের সঙ্গে সঙ্গে ওখান থেকে চিৎকার করে উঠল, বিজেপির নেতারাও বলা শুরু করলেন, ওনাদের রাষ্ট্রযন্ত্র থেকেও বলা শুরু করলেন, ভারতের পররাষ্ট্র দপ্তর। তো আমরা এগুলোর মধ্যে কোনো কারণ খুঁজে পাই না, উস্কানি ছাড়া এগুলোকে অন্য কোনো হিসাবে বিবেচনা করা যায় না। মানে এইটা হচ্ছে সেই ভারত যারা বাবরি মসজিদকে ধুলায় মিশিয়ে দিয়েছে, এই ভারত হচ্ছে সেই ভারত যে ভারতে গতকালকেও মসজিদ সংরক্ষণের দাবিতে আন্দোলনে থাকা অবস্থায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের 4 কিংবা 5 জনকে হত্যা করা হয়েছে গুলি করে। এটা হচ্ছে সেই ভারত যেখানে তিব্বতের দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই ভারত যেখানে আপনার এই আফগানের তালেবান আসার আগে আফগানের যে জনগণ ধিকৃত রাষ্ট্রপতি ছিল তাকে আশ্রয় দেওয়া হয়েছে। এই ভারত হচ্ছে সেই ভারত যেখান থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন স্কলার, মুসলিম স্কলার জাকির নায়েককে থাকতে দেওয়া হয়নি, পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং বাংলাদেশেও পিস টিভি বন্ধ করার ব্যবস্থা করা হয়েছিল। এমনকি বাংলাদেশে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা ওই আদর্শে উজ্জীবিত হয়ে মিজানুর রহমান আজহারির মতো লোককে দেশে থাকতে দেয়নি, তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। সুতরাং এই যে জিনিসগুলো মনে হচ্ছে যেন আগেই গোলার ধান ঘরে উঠানো ছিল, এখন বোধহয় সেখান থেকে খই ভাজা শুরু হয়েছে। তো এটা খুব একটা অশনি সংকেত আমাদের জাতির জন্য। এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ। আমি আসছি, আপনি সাংবাদিক কীভাবে দেখেন? আবু সাঈদ খান, আপনি কীভাবে দেখছেন বিষয়টা? আমি ততটা আশাহত নই। আচ্ছা, কেননা আমরা তো একটা স্বপ্ন নিয়ে এখানে স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে, এবং সেই লড়াইয়ের আন্দোলনের শক্তি এখনও আছে, এবং এই আন্দোলনে কেবল ছাত্ররা না, রাজনৈতিক দল সবাই সামিল হয়েছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষও সামিল হয়েছিল। যে কোনো পরিবর্তনের পরে আমরা পট পরিবর্তনের পরে দেখি যে কিছুটা অস্থিরতা দেখা দেয়। বিভিন্ন মানুষ যারা কথা বলতে পারেনি তারা কথা বলতে চায়, রাস্তায় নেমে আসে, এক ধরনের অস্থিরতা দেখা দেয়। তবে আমার কাছে এটা ঠিক যে অস্থিরতাটার জন্য মাঠটা ছাড়িয়ে গেছে, এবং যেটা নিয়ন্ত্রণে রাখা দরকার ছিল সেটা নিয়ন্ত্রণে নেই। এটা আমি বুঝতে পারি না যে ছাত্ররা মানে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে, আন্দোলন করেছে, সেই সরকারের পতন ঘটিয়েছে, তো তাদের ভিতরে এই বিভক্তি কেন? তারা পরস্পর হানাহানিতে লিপ্ত হচ্ছে, খুবই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হচ্ছে। একজন আর একজনকে যেভাবে পিটাচ্ছে দেখলাম, যেভাবে আক্রমণ করছে, প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। যে একদল এসে, তো এই হতে পারে যে ধরুন যে 2 ভাই, একজন হয়তো কবি নজরুলে পড়ে আর একজন মাহবুর রহমান মোল্লা কলেজে পড়ে, তো এইটা হতেই পারে, কিন্তু সেই এসে তার আরেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, যে প্রতিষ্ঠানগুলো তো যে অবস্থা দেখেছি 3টে কলেজে, কাজী নজরুল, সরওয়ার্দী এবং মাহবুর রহমান মোল্লা কলেজ, 3টে কলেজ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শিক্ষকরা কাঁদছে দেখছি, সাধারণ ছেলেরা হতাশ, এবং অনেক সাধারণ ছেলে যারা এইভাবে মিছিলে আসতে চায় না, এই ঘটনার সাথে জড়িত না, তারাও মার খেয়েছে, তারাও আহত হয়েছে। তাদের কথাও ফেসবুকে বিভিন্ন জায়গায় শুনেছি যে তারা এটা চায় না, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমি জানি না এর পিছনে অন্য কোনো হাত আছে কিনা, এর পিছনে অন্য কোনো শক্তি কাজ করছে কিনা। তো এগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের পক্ষ থেকেও যে পদক্ষেপগুলো গ্রহণ করা ছিল, উচিত ছিল, সেটা কিন্তু তারা গ্রহণ করতে পারেনি। এই ব্যর্থতার দায় তাদের নিতে হয়। যেমন এটা ঘোষণা দিয়ে, ফেসবুকে ঘোষণা দিয়ে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তবে তার আগে কেন পূর্ব প্রস্তুতি ছিল না? তার আগে কেন রাজপথ এবং এই বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলো ঘিরে রাখা উচিত ছিল, এবং সেখানে প্রয়োজন হলে এটা ছুটি ঘোষণা করা উচিত ছিল? যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকারের পক্ষ থেকে, সেই ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি। আর একটা হচ্ছে যে ঘোষণা করে আগেই যদি বলে দেওয়া হয় যে আমি বল প্রয়োগ করব না, এটা তো কোনো কথা হতে পারে না। কখনো কখনো তো সীমিত বল প্রয়োগ তো করতেই হয়, এবং সেটা সব দেশেই হয়। এমনকি পাশ্চাত্য দেশেও যখন ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সীমিত বল প্রয়োগ করতে হয়। তো সেই জায়গা বলে দিলে না, বল প্রয়োগ না, প্রত্যেকে যার যার কথা বলবে, যার যার মতো চলবে, এটা তো হতে পারে না। এই বিশৃঙ্খল অবস্থা, এটা চলতে পারে না। এখানে আমাদেরকে আর একটা হচ্ছে যে দায়টা সরকারের আছে। আন্দোলনকারী ছাত্র নেতারা
যারা নেতৃত্ব দিয়েছে তাদেরও কিন্তু দায় আছে। তারা অন্য অন্য আনসার কিংবা অন্য অন্য সেকশনের যখন ক্ষোভ সেটা প্রশমনের জন্য তারা যদি উদ্যোগ গ্রহণ করে, তাদের ভাইরা, তাদের ছোট ভাইরা যখন রাস্তায় নেমে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে, সেটার জন্য আমি কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এর সঙ্গে অন্য অন্য ছাত্র সংগঠন সবাই তো আন্দোলনে ছিল, তাদেরও কিন্তু একটা দায় আছে। এই দায়টা আপনি কি মনে করেন যে এটা পরিকল্পিত অস্থিরতা? সেটার কাছে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, তবে আমার কাছে সন্দেহ হয় যে এর পিছনে অন্য কোনো হাত, অন্য কোনো শক্তি কাজ করছে কিনা। এক ধরনের অস্থিরতা তৈরির জন্য রয়েছে ব্যাপারটা রয়েছে, যেমন যেটা চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক। সাম্প্রদায়িকতা বাংলাদেশে নেই এ কথা বলা যাবে না, দুঃখজনক অনেক ঘটনাই ঘটছে, কিন্তু যেভাবে ভারতীয় পত্রপত্রিকায় ফলাও করে প্রচার করা হচ্ছে, যেভাবে অতিরঞ্জিত করা হচ্ছে, ব্যাপারটা তো তা না। এবং এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা কিন্তু আওয়ামী লীগের শাসন আমলেও ঘটেছে এবং একাধিক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু তখন কিন্তু ভারত সরকার বলেছে যে বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে, তারা সন্তুষ্ট সরকার। কিন্তু এখন বাংলাদেশ যথেষ্ট সক্রিয় হওয়ার পরেও তারা কেন এটা বলছে না বুঝি না। এমনকি নাগরিকরা মন্দির পাহারা দিয়েছে, তো মাদ্রাসার শিক্ষক ছাত্ররাও কিন্তু মন্দির পাহারা দিয়েছে। তো এই ধরনের ঘটনা কিন্তু অতীতে ঘটে নেই, কিন্তু তারপরেও এইটার সঙ্গে যদি ভারতের যে সাম্প্রদায়িক কার্ড মোদী সরকার খেলছে এবং বাংলাদেশের সঙ্গে যদি সেটা একাকার হয়ে যায়, সেটা দুর্ভাগ্যজনক ভারত এবং আমাদের জন্য, সবার জন্যই দুর্ভাগ্যজনক। কেননা এই ধর্মীয় কার্ড খেলে রাজনীতিতে অঘটন ঘটানো কিংবা ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা দখল করা, এগুলো কোনো ক্রমে সমর্থনযোগ্য না। অনেক ধন্যবাদ। রাজনীতিতে সাম্প্রদায়িকতা আপনি কিভাবে দেখেন? না, রাজনীতিতে সাম্প্রদায়িকতা, রাজনীতি এবং সাম্প্রদায়িকতা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। রাজনীতিকে নিজেদের পক্ষে আনার জন্য বা রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করার জন্যে কোনো একটা রিদম তৈরি করে কেউ কেউ এই কার্ডটা খেলার চেষ্টা করেন, কিন্তু সেটা আলটিমেটলি গিয়ে সফল হয় না। আপনি যদি দেখেন এই সম্প্রদায়গত কারণে শুধু ধর্মীয় না, ভাষাগত সম্প্রদায়ও যদি আপনি দেখেন, আমাদের যে কেউ গৌরবোজ্জ্বল ইতিহাসের ভাষা আন্দোলন, বাংলা ভাষা রাষ্ট্রীয় করার দাবিতে 1952-তে, সেদিন এই আপনার মেডিকেল কলেজের সামনের সমাবেশ যখন ভেঙে দেওয়া হলো, শহীদ মিনার ভেঙে দেওয়া হলো এবং মুসলিম নেতৃবৃন্দরা, যারা বাংলা ভাষাভাষী নেতৃবৃন্দরা গা ঢাকা দিলেন, সেই সময়টাই কিন্তু SM হলের মধ্যে সামনে মাইক লাগিয়ে উর্দু ভাষাভাষী যাদেরকে আমরা বিহারি বলি সহজ বাংলায়, সেই ছাত্ররা কিন্তু বাংলা ভাষা আন্দোলনের পক্ষে সংগঠিত করেছেন প্রচার করে করে। তো ওই রাজনীতিটা যখন মুখ্য হয়, সেটা অধিকারের ভিত্তিতে হয়, সেখানে সাম্প্রদায়িকতার কার্ড কোনো কাজে লাগে না। যেমন ভারত এই ইসকনের ব্যাপারে যে মন্তব্যটা সর্বশেষ করেছে, এটা না করলে ভালো হতো। বিজেপির শুভেন্দু অধিকারী সাহেব করেছেন, একটা দলীয় ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হতো, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা সত্যিকার অর্থে গোটা বাংলাদেশকে আহত করেছে। এবং এটা মনে হচ্ছে যে এই দক্ষিণ এশিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কারোর সঙ্গে যেরকম ভারতের কোনো ভালো বন্ধুত্ব নেই, আমাদের সঙ্গেই ছিল, সেটা ভারতের কাছে খুব মনে হয় ভালো মনে হচ্ছে না। ওনাদের কাছে এটা বোধহয় একটু অন্যরকম লাগছে। নাহলে আপনি দেখেন এই যে 1 কোটি 1 লাখ টাকা 50,000 টাকা বিনা সুদে লোন দেওয়া হবে, সারা দেশ থেকে লোক সংগ্রহ করা হলো, মানুষ সংগ্রহ করা হলো, ঢাকায় আনা হলো। ব্যর্থ হয়েছে যদিও সেটা। এটার সঙ্গে সঙ্গে আমার মনে পড়েছে যে 2001-06 যখন ক্ষমতায় ছিল বিএনপি, তখন এরকম একটা ঘটনা ঘটেছিল যে ট্রাম্প কার্ড অমুক মাসের এতই এপ্রিল বিএনপি ক্ষমতায় নাই, জলিল সাহেবের, হ্যাঁ জলিল সাহেবের, আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি ট্রাম্প কার্ড বলেছিলেন এটাকে, যে প্রশিকা নামক একটা NGO ছিল কাজী ফারুক সাহেবের, প্রশিকার 5 লক্ষ লোক ঢাকায় রাস্তায় নামবে, বিএনপি সরকার পতন ঘটবে। সেরকম একটা প্রজেক্ট তো এটা আমার কাছে মনে হয়। কারণ এই পতিত সরকার যেখানে থেকে নির্বাচিত হয়েছেন, সেখান থেকে তো মূলোৎপাটন করা যায়নি। তাদের ধন, তাদের সম্পদ, তাদের অর্থ, তাদের বিত্ত সব কিছু নিকটবর্তী দেশগুলোতে আছে, দূরবর্তী দেশেও আছে। আবার এইখানেও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখন পর্যন্ত তাদের লোকরা আছে। কোনো একটা বড় রদবদল কিন্তু আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এখন পর্যন্ত দেখি নাই, বা অন্য কোথাও কিন্তু এরকম করে দেখি নাই। তাই সেই পুরনো মেশিন দিয়ে আপনি নতুন কি বলে A2I প্রযুক্তি নাকি, এটা তো চালাতে পারবেন না, এখানে নতুন প্রযুক্তি লাগবে। সেই নতুন প্রযুক্তি ব্যবহার না করে ওনারা যদি এরকম
কি বলে গয়রহ খালি ভাষণের মধ্যে থাকেন আর শান্তির বার্তা দেন, তাতে তো হবে না। মানুষের জীবনে তো অশান্তি আরও ধীরে ধীরে আরও বেশি দৃশ্যমান হচ্ছে। আপনারা কি চান তাহলে? আমরা যেটা চাই সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা যাদের রয়েছে তাদের সঙ্গে আলাপ করতে তো কোনো দোষণীয় কিছু না, সেটা তো করতে পারে, করে তো একটু অভিজ্ঞতা ওনারা নিতে পারে তার থেকে। এবং যেখানে যেখানে একটু কঠোর হওয়া দরকার সেখানে কঠোর হতে হবে। কারণ এই গরম পানিতে আপনি দেখবেন যে গরম পানিতে আমরা যে ডিমটা দেই সেই ডিমের নরম কুসুমটা কিন্তু গরম পানিতে শক্ত হয়, আবার ওই একই গরম পানিতে শক্ত আলুটা দিলে সেটা কিন্তু নরম হয়। এটা তো বুঝতে হবে, দুই দিকেরই প্রতিক্রিয়াটা বুঝতে হবে। তারা তো এই পরিস্থিতি বুঝতে চেষ্টা করছেন না, তারা মনে করেন যে শান্তির বাণীতেই সব হয়ে যাবে। শান্তির বাণীতে সব হলে তো আর পৃথিবীতে পট পরিবর্তন হতো না। না, কঠোর হয়ে ছাত্রদের দমন করতে চাই না, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাবলিকলি, আমি সেটাই বলছিলাম। ছাত্রদের দমন করার তো বিষয় না, ছাত্রদের মধ্যে থেকে যারা অছাত্রের মতো কাজ করছে, বৃহত্তর জনজীবনে অশান্তির সৃষ্টি করছে, তাদেরকে দমন করতে বাধা কোথায়? তাদেরকে তো সে দায়িত্ব দিয়েছে সাধারণ মানুষ যে আপনারা এটা করেন। দিনের শেষে তো এই প্রশ্নটাই আসবে যে আপনি সরকার হিসেবে আপনার দায়িত্বটা কি, কতটুকু পালন করেন। হ্যাঁ, এটাও তো ব্যাপার আসবে, তো সেটাই তো আসবে। আপনি তো ওরা তো দায়ী বুঝলাম, কেউ হয়তো তাদেরকে মানে কোনো কারণে হয়তো তারা ইউজড হয়ে যাচ্ছে, যে কোনো কারণে, পরিস্থিতির কারণে, কিন্তু সরকারের দায়িত্বটা কি? আপনার দেখেন এই যে এই যে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, এদের উপরে যখন হামলাটা হলো তারপরে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা বলল, সেই হামলাটাকে উল্লেখ করলো তারা সুপার সানডে, রোববার দিন তারা আক্রমণ করলো এদেরকে। এরা আবার ঘোষণা দিল কি মেগা মানডে, সোমবার। এটাকে ওই সুপার সানডে, মেগা মানডে, ভাষা কিন্তু ওই ছাত্রদেরই ভাষা, যেটা তারা এই জুলাই অভ্যুত্থানে ঘটিয়েছে সেই ভাষাই হলো। অথচ এটা আগাম জানা সত্ত্বেও, গোয়েন্দা রিপোর্ট এবং সব রকমের তথ্য প্রকাশ্যে থাকা সত্ত্বেও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নেওয়া হলো না? এত এখন বিজেপি মোতায়েন করলেন আপনি ঢাকায়, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায়, তারপরে সেনাবাহিনী তাৎক্ষণিক গিয়ে হাজির হলো। এটা আগে নিলে তো এই রক্তক্ষয়টা হতো না। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের এই পরীক্ষা, আজকের পরীক্ষা ছিল, পরীক্ষা পর্যন্ত স্থগিত করা হয়েছে কলেজগুলোর। তাহলে আমরা যাচ্ছি কোন দিকে? এটার তো কোনো কিছু মানে একটা টর্চ লাইটের আলোর মতো তো কোনো কিছু উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি না, বরং অন্ধকার দেখতে পাচ্ছি এই মুহূর্তে পর্যন্ত অন্তত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি কোন দিকে, সর্বশেষ যে ক্যাপশনটা মোয়াজ্জেম হোসেন আলালের কাছ থেকে পাওয়া গেল, আপনার কি মনে হয় আমরা যাচ্ছি কই? আমরা কি পথ হারালাম নাকি সঠিক পথে আছি? না, সঠিক পথে হতে হবে। কখনো কখনো হচ্ছে ডাইনে বায়ে চলে যেতে পারে, তাকে সঠিক পথে ফিরে আসতে হবে। তাকে লাইনচ্যুত হলে তো হবে না, তাকে ফিরে আসাটা দরকার। এখানে একটা প্রবলেম হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক দলের, যেটা আল্লাহ সাহেবের কথাও মনে হয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়েছে। কেননা দেশ পরিচালনার এটা কিন্তু একটা রাজনৈতিক কর্মকাণ্ড। আজকের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারে বিভিন্ন পেশার মানুষরা যুক্ত হয়েছে, কিন্তু তারা যে দায়িত্বটা পালন করছে সেটা রাজনৈতিক। অতএব সেখানে এটা পালন করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, সমন্বয়, তাদের মতামত ইত্যাদি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এই ক্ষেত্রে একটা গ্যাপ ক্রমেই বাড়ছে এবং রাজনৈতিক দলের ক্ষোভগুলো আমরা প্রকাশ্যে দেখছি, এটা কাম্য না। যেমন ধরুন যে আর একটা পট পরিবর্তন বলি, যে 90-এর পট পরিবর্তনের পরে শাহাবুদ্দিন সরকারের সঙ্গে কিন্তু সব রাজনৈতিক দল ছিল, যারা আন্দোলনকারী সব রাজনৈতিক দল তার পাশে ছিল এবং তারা তাকে সহযোগিতার হাত বাড়িয়েছে। শাহাবুদ্দিন সরকারকে, বিচারপতি শাহাবুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাকে কিন্তু কোনো এই ধরনের সমস্যায় পড়তে হয়নি। তো এর কারণ হচ্ছে, আর একটা কারণ হলো যে শাহাবুদ্দিন সরকার তার রূপরেখাটা ঘোষণা করেছিল যে আমরা এই করব, কিন্তু অন্তর্বর্তী সরকার কী কাজটা করবে এই ব্যাপারে তাদের কাছে কোনো স্পষ্ট রূপরেখা নাই। যেমন ধরুন যে 100 দিন পর তারা তাদের সাফল্যর কথা বলেছে, কিন্তু কি কাজ করবে আগে যদি ঘোষণা করা হতো যে 100 দিনে আমরা এই কাজ করব, তাহলে আমরা সেটা মিলিয়ে দেখতে পারতাম তাদের সাফল্য কতটুকু, কিন্তু তারা কিন্তু আগে ঘোষণা করেনি। এখনও তাদের যেটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে, আমার কাছে মনে হয় এই দাবিটা সঙ্গত। সেটা হচ্ছে যে তাদেরকে একটা রূপরেখা দিতে হবে যে তারা কি কি সংস্কার করবেন এবং তারা কবে নির্বাচন দিবেন, কিভাবে দিবেন। এই জায়গাটা এখনও স্পষ্ট না। যেমন এখনও স্পষ্ট না যে এই সরকার সংবিধান নতুন করে লিখতে চাইছেন না সংশোধন করতে চাইছেন। কেননা এখানে যেমন আলী রিয়াজ সাহেব আছেন, উনি কিন্তু সংবিধান পুনর্লেখন এর কথা বলছেন।
তো এখানে তাদের পক্ষ থেকে আবার অন্য অন্য উপদেষ্টারা এটা সংশোধনের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার সংবিধানের নাই, এটা একটা ব্যত্যয় এবং বাস্তবতার কারণে সেই ব্যত্যয় ঘটেছে, সেটা আমরা জানি। তারপরে কিন্তু তারা সংবিধান সম্মতভাবে চলার অঙ্গীকার করেছেন এবং সংবিধান মেনেই কিন্তু তারা চলার চেষ্টা করছেন। তো সেইগুলো স্পষ্ট করার দরকার যে সংশোধনী দরকার, এখানে সংস্কার দরকার। সব ক্ষেত্রে কিছু কিছু সংস্কার হচ্ছে সংবিধান সম্পর্কিত, কিছু কিছু সংস্কার আছে সংবিধান নয়, সেটা সাধারণ আইন করে প্রশাসনিক নির্দেশ দিয়েই সেই সংস্কারগুলো করা যায়। তাহলে তাদেরকে ঠিক করতে হবে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে তারা এইটুকু করবেন, এই কাজগুলো করবেন, বাকি কাজ সেই ধারাবাহিকতা এগিয়ে রাজনৈতিক দল এগিয়ে নিয়ে যাবেন। এই জন্য দরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। একটা বিতর্ক আছে যে সংস্কার শেষে নির্বাচন, আর কেউ বলছেন যে নির্বাচন হবে সংস্কারও হবে। সংস্কার তো কখনো শেষ হবে না, শেষ হবে না। এটা তো একটা তাইলে মানে চলমান প্রক্রিয়া। আপনি কিভাবে দেখেন এটাকে? না, তাদেরকে কিছু কিছু সংস্কার তাদের করতে হবে। যেমন ধরুন যে পুলিশ বাহিনী যাতে পুনর্গঠনের জন্য যে সংস্কার দরকার পুলিশি আইন ব্যবস্থায় সেটা করতে হবে। প্রশাসন ঠিক করার জন্য তাদের কিছু সংস্কার করতে হবে। সিন্ডিকেট ভাঙার জন্য, ধরুন বাজার সিন্ডিকেট ভাঙার জন্য তাদের কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে, কিছু কিছু বাজার ব্যবস্থার সংস্কার করতে হবে। সেইগুলো তো জরুরি বটে, কিন্তু প্রশাসন সব সংস্কার কিংবা সংবিধানের সব সংশোধনী শেষ করে তারা নির্বাচন দেবেন, এটা হতে পারে না। তো এই জায়গাটা তাদেরকে বুঝতে হবে যে কিছু কিছু সংস্কার অবশ্যই তারা করবেন এবং কিছু বাকি সংস্কারের দায়িত্ব রাজনৈতিক সঙ্গত কারণে রাজনৈতিক দলের দায়িত্ব এবং রাজনৈতিক দল সেই ধারা এগিয়ে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। রোড ম্যাপ সংস্কার নিয়ে কিন্তু নানা সংশয় সন্দেহ, এটা রাজনীতিবিদদের। তো আপনি তো নিজে একজন রাজনীতিবিদ যিনি 2166 দিন জেল খেটে এসছেন, তো এটা রেকর্ড হয়ে বসে আছে। না, এ ব্যাপারে আমার কথাটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যেন এই সরকারের মধ্যে সচেতন উদাসীনতা আছে। এটা আবার কি? মানে কনসিয়াসলি কোনো রকম এড়িয়ে যাওয়া যায়, অ্যাভয়েড করা, গা বাঁচানো একটা প্রবণতা। এটাকে একটু মানে আপনি তো আবার ভালো বাংলা লেখেন, এজন্য বিশুদ্ধ বলার চেষ্টা করলাম যে সচেতন উদাসীনতা। সচেতন উদাসীনতার কারণে অনেক কিছু কিন্তু ঘটে যাচ্ছে, একে একে অনেক কিছু ঘটে যাচ্ছে, যেটা খুবই খারাপ। আপনি যদি গতির কথা বলেন, গতিরও তো একটা বিষয় আছে। একটা শামুক যদি 1 বছর টানা চলাচল করে, টানা যেতেই থাকে, তাহলে 1 মাইল যেতে লাগবে তার 220 ঘন্টা। সেই গতিতে চললে তো এখন হবে না, এখন তো গতি বাড়াতে হবে। আবার একই সঙ্গে আপনি যদি বলেন যে ফিয়ার কিংবা কি বলে ওটাকে পিস, দুইটার 2 রকম মিনিং আছে। ফিয়ারের অর্থ একরকম হতে পারে যে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, FEAR, ফরগেট এভরিথিং অ্যান্ড রান। আর একটা হতে পারে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। তো এই সরকার কি ফেস এভরিথিং করবে না ফরগেট এভরিথিং করবে, সেটাই তো আমরা এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট করে বলতে পারছি না যে আসলে কি করবে তারা। তারা তো গন্তব্য বলছেন না এখনো। মুশকিলটা তো সেইখানে, ওই যেটা বলেছেন না রূপরেখা, সাইদ ভাই যেটা বলেছেন, রোড ম্যাপ নামে খুব পরিচিত। এই পথনকশা, এটা আবার কিছু বিদগ্ধজনরা বলেন এটাকে পথনকশা। সেই পথনকশাটা একটা যদি দিত তাহলেও তো এটার ধরেন তর্ক বিতর্ক বা বিভিন্ন রকম বিশ্লেষণের মধ্য থেকে একটা জায়গায় পৌঁছানো সহজ হতো, তাও কিন্তু ওনারা দিচ্ছেন না। এই গত মাত্র 2 দিন না 3 দিন আগে এক উপদেষ্টা সাহেব তিনি বিদেশের মাটিতে বলে আসলেন নির্বাচন 2026-এর জানুয়ারিতে হতে পারে। আবার তার পরদিনই আবার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি বলে দিলেন যে না, ওটা প্রধান উপদেষ্টা নিজে তারিখ ঘোষণা করবেন। তাহলে নিজে তারিখ ঘোষণা করবেন, তাই নির্বাচন কমিশন গঠন করার দরকার ছিল কি বা অন্য কি? এই জন্য বললাম যে মনে হচ্ছে যেন সচেতন উদাসীনতা অথবা ওই যে কি বলে সমন্বয়হীনতা এবং ওই ফরগেট এভরিথিং অ্যান্ড রান, এটার মধ্যে বোধহয় আছে যে যা কিছু হচ্ছে এগুলো ভুলে যাও। কিন্তু জনজীবনে কিন্তু অস্থিরতা প্রচণ্ড রকমের। মানুষের মধ্যে সবচেয়ে প্রথম যেটা প্রত্যাশা ছিল সেটা ছিল দ্রব্যমূল্যের ব্যাপার, সেই সিন্ডিকেট ভাঙতে পারে নাই। আর তারপরে ছিল আইন শৃঙ্খলা, সেটাও খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় আনতে পারে নাই। কোনো ক্ষেত্রে হচ্ছে, কিন্তু অনেক তেল পানি খরচ করে সেই জায়গাটায় হচ্ছে। এই দুটো জায়গাতেই ওনারা একটা হোঁচট খেয়েছেন। কিন্তু হোঁচট খাওয়ার পরেও যে জিনিসটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি যে না, অভিজ্ঞতার একটা মূল্য আছে। সেই অভিজ্ঞতা, ইংরেজিতে একটা কথা আছে যে নেতৃত্বের ব্যাপারটা খুব কঠিন। এই একটা ফ্রেজে পড়েছি যে এ লিডার ইজ দ্য ম্যান হু নোজ দ্য ওয়ে
গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। এক্স্যাক্টলি। তা আমরা তো সেটা চাচ্ছিলাম ওনার কাছ থেকে, উনি তো একজন বিশ্ববরেণ্য ব্যক্তি। ওনার টিমটা তো সেইভাবে হওয়া উচিত ছিল যে যারা নোজ দ্য ওয়ে, যে প্রত্যেকে নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড অলসো শোজ দ্য ওয়ে, আমাদেরকেও পথ দেখাতে পারতো। তা হচ্ছে না, আমরা এখন পথ দেখাতে চাচ্ছি, সেটাকেও ধর্তব্যের মধ্যে নেওয়া হচ্ছে না। তাহলে সমাধানটা কিভাবে হবে? সমাধান তাহলে কি ডেডলক? না, ডেডলক হোক সেটা আমরা চাই না। তাহলে আমরা চেষ্টা করছি, আমরা পরামর্শ দিচ্ছি বিভিন্নভাবে, উপযাচক হয়েই দিচ্ছি। আজকেও আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আপনার সংবিধান সংস্কারের সংক্রান্ত যে প্রস্তাবনাগুলো আমরা প্রস্তুত করেছিলাম, সেই জিনিসটা হস্তান্তর করা হয়েছে আলী রিয়াজ সাহেবের কাছে, উনি তো সংস্কার কমিশনের প্রধান। এইভাবে আমরা কিন্তু এর আগে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি দেব। আর নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপারেও আমাদের প্রস্তাবনাগুলো, সেটাও সম্ভবত এই সপ্তাহের মধ্যে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দেব, যে কমিশন গঠন করা হয়েছে তাদের কাছে। অর্থাৎ আমরা কিন্তু অগ্রসর হচ্ছি আমাদের মতো করে, কিন্তু অগ্রসরের স্রোতটা যে ওনাদেরকে দিতে চাই, যে আপনাদের দিকেও কিছুটা দেয় আপনারা পালন করেন, সে আগ্রহটা তো আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি মনে করেন যে এই সরকারের রাজনৈতিক শক্তির অনুপস্থিতি আজকে এই সংকটের অন্যতম কারণ? ডেফিনেটলি অন্যতম কারণ, নিঃসন্দেহে অন্যতম কারণ। আপনারা যে ৬২ দফা দিয়েছেন, ৬২ সংশোধন দিয়েছেন, জি, এত সংশোধনের দরকার কি? না, সংশোধনীগুলো আমরা দিয়েছি আমাদের যে পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং আন্দোলনরত দলগুলোর সঙ্গে বিগত দিনে পরামর্শক্রমে যে ৩১ দফা আমরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলাম, সেই প্রস্তাবনাগুলোর মধ্যে যেগুলো সংবিধানের সঙ্গে যায় এবং সংবিধান সংশোধনের সঙ্গে সাযুজ্যপূর্ণ, সে সমস্ত পয়েন্টগুলোই আমরা দিয়েছি। আর নতুন কিছু আমরা সংযোজন করেছি, যেটার মধ্যে উপরাষ্ট্রপতির পদ থাকা, উপপ্রধানমন্ত্রীর পদ থাকা, উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে উচ্চ কক্ষ থাকবে এবং সংসদও বর্তমান থাকবে, পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন সেইটা। অর্থাৎ একটা ভারসাম্য রক্ষার রাজনীতি করা, যাতে ইচ্ছা করলেই সংসদীয় গণতন্ত্রের মধ্যে আবার কেউ স্বৈরতান্ত্রিক হয়ে না বসে, যেটা বিগত সরকার করেছে, ওরকম কোনো আশঙ্কা যাতে নাই হয়, তাতে যারাই ক্ষমতায় থাকুক। এসব কিছু মিলিয়ে দেখা গেছে যেটা ৬২টা পয়েন্ট এসেছে, কিন্তু মূলত ৬২র মধ্যে কিছু ক্লোজ সাব ক্লোজও আবার আছে। সুতরাং ওটা ৬২ ধরলে ধরা যায়, আবার ক্লোজ সাব ক্লোজ ধরলে এটা অনেক কমে আসবে। আমি আপনার কাছে আসছি সাইদ ভাই, এই যে বিএনপির সংশোধনগুলো দেখেছেন আপনি, কাগজে দৃষ্টি করেছেন? হ্যাঁ, ওইটুকুই। আপনার কি মত? না, কতগুলো ভালো প্রস্তাব আছে, যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য দরকার, যেটা সবারই দাবি ছিল। দ্বিকক্ষ হতে পারে, দ্বিকক্ষ হলে হয় কি যে এখানে নিম্নকক্ষ অর্থাৎ পার্লামেন্টই সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু সেইটা পর্যালোচনা পুনর্বিবেচনার জন্য উচ্চকক্ষে যেতে পারে, এবং উচ্চকক্ষে তখন মানুষও পার্টিসিপেট করার সুযোগ পায়। এটাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো এইসব প্রস্তাবগুলো তাদের আছে। আর তার বাইরে যে প্রস্তাবটা সব জায়গায় আলোচিত, বহুল আলোচিত, সেখানে বাম দল, জামাত সহ সবাই যেটা বলছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টা, এইটা বিএনপি বিবেচনায় আনেনি। তো এইটা একটা বিষয়। আর একটা প্রস্তাব হচ্ছে পরপর 2 বার, এর মানে কিন্তু 2 বার না, বহুবার হতে পারে। কিরকম? যেমন ধরুন যে একবার নির্বাচিত হয়ে 2 বার পরপর হলো, তারপরে আবার গ্যাপ দিয়ে আবার 2 বার হতে পারে, যেমন পুটিন সাহেব যেভাবে আছেন। তো এইটা আমার কাছে মনে হয় যে 2 বার হওয়াটাই সঙ্গত ছিল, যেটা মার্কিন কনস্টিটিউশনের প্রেসিডেন্ট 2 বারের বেশি হতে পারে না, সেটা পরপরও হোক আর গ্যাপ দিয়ে হোক। যেমন ট্রাম্প এর পরে আর কিন্তু নির্বাচিত হতে পারবেন না। তো আমার কাছে মনে হচ্ছে যে 2 বার হওয়া উচিত ছিল। পরপরের ভিতরে একটা মানে কথার একটা কৌশল রয়ে গেছে, যে আসলে একসাথে তো মানে 2 বারের বেশি থাকতে পারবে না, এটাই বলছে। কিন্তু তারপরে একবার গ্যাপ দিয়ে আবার 2 বার পারবে, হতে পারে, সেটা অসুবিধা কি? সেইটা আমার কাছে মনে হয় না। একটা মানুষের আপনি চাচ্ছেন যে আমেরিকান সিস্টেম, মানে ওই নিয়মটা অ্যাটলিস্ট একটা মানুষের লাইফ টার্মে সেই জন্য 2 বার সরকার প্রধান হলেই যথেষ্ট। তাতে হয় কি যে গণতন্ত্রের জায়গাটা, ক্ষেত্রটা বিস্তৃত হয় এবং নেতৃত্বে নতুন নতুন লোক আসার সুযোগটা অবারিত হয়। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এটা নতুন করে ভাবতে পারে কিনা জানি না। আর ওই যে প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটে, এটা তো চায়নি বোধহয়, তারা চায় নাই। না, এইটা হতে পারে না। পার্লামেন্টের সিস্টেমে তো সেখানে সরকার প্রধানই যেখানে হচ্ছে, মানে সব দেশেই পার্লামেন্টই এখানে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। ভারতে কিংবা আমাদের দেশেও
তো এখানে পার্লামেন্টে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত। তাতে হয় কি যে প্রেসিডেন্টও নির্বাচিত, আবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীও, মানে পার্লামেন্টের কাছে দায়বদ্ধতার ব্যাপারটা একটু সংকুচিত হয়ে যায়। আমার কাছে মনে হয় যে এটা একটা ঠিক এক্সারসাইজ হবে না। তখন প্রশ্ন উঠবে যে এটা পার্লামেন্টারি পদ্ধতি না প্রেসিডেন্সিয়াল ফর্ম, এই ধরনের একটা প্রশ্ন এসে যায়। আমার কাছে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ না। তবে বিএনপির অনেকগুলো প্রস্তাব রয়েছে এবং দেখলাম যে ওইটা বোধহয় সালাউদ্দিন সাহেব যে ব্রিফ করেছেন সেখানে তিনি বলেছেন যে অন্যদের মতামত সাপেক্ষ তারা পুনর্বিবেচনাও বোধহয় করতে পারেন, ফ্লেক্সিবল আর কি। তারা ফ্লেক্সিবল। এটা আমাদের 31 দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবেও কিন্তু আমাদের এন্ডিং সেন্টেন্সটা এরকমই আছে, এখনো আছে, যে আরো যদি কোনো ভালো প্রস্তাব হয় জাতির বৃহত্তর স্বার্থে সেগুলোকে আমরা গ্রহণ করতে রাজি, কোনোটা বাদ দিতে হলে সেটাও আমরা রাজি। এখন একটা জিনিস আমার কাছে স্পষ্ট না যে এই প্রস্তাবগুলো আমি ধরে নিয়েছি, মানে আমি কয়েকটা পত্রিকা পড়ে যেটা মানে তাদের তো 62টা প্রস্তাব তো দেখিনি, সেটা পত্রপত্রিকা আসে নাই। অনলাইনগুলোতে যেটা দেখেছি যে সেটা হচ্ছে যে কিছু তারা অংশ বিশেষ যেটা ব্রিফ করেছে সেইটা ছেপেছেন, তো পত্রগুলো সেইটাই এসছে। এখন যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে এইটা কে করবে, এটা মানে তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনটুকু করতে হবে আর রাজনৈতিক দলকে কোনটুকু করতে হবে। বিএনপি না, ওই যে আলোচনা করে করা হবে, আলোচনায় কি এটা সমাধান হবে? কিন্তু আলোচনা ছাড়া তো সমাধানের পথও নেই, কেন মানে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং এই জন্য আমার কাছে যেটা মনে হয় রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ইন্টারাকশনটা বাড়ানো দরকার, তাদের মধ্যে আলাপ আলোচনার ক্ষেত্রটাকে আরও তৈরি করা দরকার, যাতে তারা ঐক্যমত্য তৈরি হতে পারে, সমঝোতা হতে পারে। এই সমঝোতা ছাড়া এককভাবে তো কিছু করা সম্ভব না এবং এই কাজটা দ্রুত করা দরকার। কিন্তু আমরা যেটা দেখছি যে রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের জন্য দূরত্ব ঘুরছে না, তাদের ভিতরে একটা দূরত্ব রয়ে গেছে, এটার একটা নৈকট্য দরকার। অনেক ধন্যবাদ। না, ওই যে পর্যটক গেছে আর কি, নদীতে নামবে এখন, সুইমিং করবে, তা তার আগে ট্যুরিস্ট গাইডকে জিজ্ঞেস করতেছে, দাদা নামতে পারি তো, কুমির নাই তো? বলে না না না, কোনো কুমির নাই, ও বছর দুয়েক আগে হাঙর আসছিল, কুমির সব খাইয়া শেষ করে ফেলছে, আপনি নামতে পারেন। এখন কুমির থেকে সরে হাঙরের ভয় করলে তো হবে না, একটা সিদ্ধান্তে তো আমাদের আসতে হবে। একটা সময় আপনার কানাডার খুব জনবিরল শহর নরম্যান ওয়েলস শহরটার নাম, এখানে 2 বছর যাবৎ কোনো নরসুন্দর ছিল না, কোনো নাপিত ছিল না। তখন শহরবাসীরা একে অন্যের চুল কেটে দিত। তো এই যে পারস্পরিক সহযোগিতার বিষয়টা আপনি যেটা বললেন না, সমঝোতার বিষয়, আপনি সেই 90-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু একটা রূপরেখা দিয়েছিলেন ওনার টিম নিয়ে, যে এই জিনিস, সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো ওনার পেছনে পেছনে চলেছেন। একটা আনসার এবং একটা লাঠি হাতে একটা কেন্দ্রের নির্বাচন হয়েছিল, মনে করে দেখেন, কোথাও একটা পাতা ঝরে পড়ার শব্দও হয় নাই। তার মানে কি, আপনি যদি কনসাসনেসটা গ্রো করতে পারেন, নিজেদের মধ্যে সমঝোতা, আভ্যন্তরীণ সমঝোতাটা তৈরি করতে পারেন, তাহলে কোনো কিছুই কোনো বড় বাধা ডিঙানোর সমস্যা না। কিন্তু সেইটা তো নাই এখানে, পথনকশাও তারা ঘোষণা করছে না, রাজনৈতিক দলের পরামর্শও নিতে চাচ্ছে না, এমনকি রাষ্ট্রবিজ্ঞানী যারা, রাষ্ট্রচিন্তক যারা, তাদের সঙ্গেও কোনো পরামর্শ বৈঠক ওনারা করছেন এমনটা আমার জানা নাই। তাহলে তো এই শূন্যতাটা তৈরি হবেই। এই শূন্যতাটা যেমন অ্যান্টার্কটিকায় কোনো ঘড়ি নাই, টাইম জোন নাই ওদের কোনো, কারণ বাংলাদেশটা কি একটা টাইম জোনবিহীন দেশে পরিণত হবে নাকি? একটা টাইম জোন তো ঠিক করতে হবে। এগুলোই খুব অবাক লাগে যে তাহলে কি প্রত্যাশা নিয়ে মানুষ এনাদের পেছনে থাকবে, বা কোন প্রত্যাশা নিয়ে মানুষ মনে করবে যে আগামীকালকে সকালটা বোধহয় এই ঝঞ্ঝাটবিহীন হবে, কোথাও গিয়ে আটকা পড়তে হবে না, এমন আশা তো করা যাচ্ছে না। না, সমালোচকরা যেটা বলছেন যে তাদের রাজনৈতিক দল গঠনের পরেই আপনি একটা আলামত খুঁজতে পাবেন। আচ্ছা ঠিক আছে, যে রাজনৈতিক দল গঠন করা পর্যন্ত যদি আলামত আমরা খুঁজে অপেক্ষা থাকতে হয়, সেটাও তো একটা মেসেজ দিয়ে ওনারা বলবে যে এই যে বিএনপি সহ বিরোধী দলগুলোর 15-16 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যেটা, সেটা তো সফল হলো এই শিক্ষার্থীদের নেতৃত্বে, তাদের নেতৃত্বে। তো তাদের মধ্য থেকে যদি কোনো নতুন জাগরণী শক্তি তৈরি হয়, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, তারপরে এগুলো নিয়ে আমরা খোলাসা করে আলোচনায় বলবো। তাদের তো কেউ না করবে না, আমরাও তো তাদেরকে স্যালুট করি, এই শিক্ষার্থীদেরকে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা, কারণ তারা প্রমাণ করে দেখিয়েছে যারা মরতে জানে তাদেরকে মারা যায় না, মরতে জেনেছে তারা, যে কারণে তাদেরকে মারা যায় নাই, যারা মারতে চেয়েছে তারা মারা গেছে। খেলা হবে বলে মাঝখানে খেলা ছেড়ে ভেগে চলে গেছে। এই খেলা হবে প্লেয়াররা এখন কোথায়? তারা তো খেলছে না এখন, আর এখন অন্য কেউ খেলছে
যেটাই খুব খারাপ, যেটা এই সাইদ বইয়ে বলেছেন যে পর্দার অন্তরালে থেকে যদি কেউ খেলাধুলা করে, এটা তো আইডেন্টিফাই করতে করতে অনেক সময় লাগবে। সেই সময়টা তো দেওয়ার মতো অবস্থায় আমরা নাই। কিন্তু ওনারা কেন এই সচেতন উদাসীনতার মধ্যে আছেন, এর প্রশ্নেরই কোনো উত্তর খুঁজে কোথাও আমরা পাচ্ছি না। তখন আপনারা রাজনীতিবিদরা পাচ্ছেন না, তা আমরা তো অসহায় আমজনতা। হ্যাঁ, আমজনতা তো অসহায় হবেই। আমজনতার জন্যই তো আন্দোলনটা বা লড়াইটা হয়েছিল, বা তাদের কল্যাণের জন্যই। সবাই তো আমরা মুখে মুখে সেটাই বলি, কিন্তু আসলে আমজনতার দিকে কতটা আমরা তাকাই তার প্রমাণ দেখেন। আমি আপনার এই শোতে এখানেই আমি বলে গিয়েছিলাম, আমার সঙ্গে ওই দিন প্রথম আলোর সোহরাব হোসেন সাহেব ছিলেন, যে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ওই সময় পর্যন্ত, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এখন পর্যন্ত ডিএমপি হেডকোয়ার্টারে যাননি, কেন তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যেখানে মারা গেছে সেই উত্তরায় কেন যাননি, মোহাম্মদপুরে কেন যাননি, যাত্রাবাড়িতে কেন যাননি, এইসব থানাগুলো উনি কেন পরিদর্শন করছেন না। এবং খুশির ব্যাপার হলো ওই অনুষ্ঠানের একদিন পরপরই কিন্তু উনি এই ভিজিটগুলো শুরু করেছিলেন। তো এই যে আমরা বলছি ছোট ছোট মানুষেরা যে বলছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিরা, এগুলো একটু শোনেন না, শুনলে তো ভালো হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল, পড়েছি না আমরা ছোটবেলায়। তো ছোটদের কথা শুনলে সমস্যা কি? এগুলো ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক ধন্যবাদ সাইদ ভাই। আপনি জানেন আমি অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে, এটা নওয়াব বলেছে এবং আজকে সম্পাদক পরিষদও বলেছে। আপনি কীভাবে দেখছেন? না, সেটা তো বটেই। যেমন ধরুন যে এটা ঠিক যে বিগত সরকারের আমলে সাংবাদিকদের একটা অংশ তারা আগ বাড়িয়ে দালালি করেছে, তারা অন্ধভাবে সরকারকে সমর্থন দিয়েছে। তো সেখানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যে কাণ্ড ঘটিয়েছে, মানে যে সমস্ত রঙ্গ তামাশা করেছে, সেগুলো আমরা জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সাংবাদিকদের এই কারণে সব সাংবাদিকের, মানে শতাধিক সাংবাদিকের তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে, কথা বলতে পারবে না, কিংবা সংবাদপত্র যদি মব আসার ভয়ে ভীত থাকে, কিংবা সংবাদপত্রের অফিসের সামনে যদি গরু জবাই হয়, গরু জবাই করে যদি এই ধরনের হয়, কিংবা সংবাদপত্রের অফিসে ভাঙচুর হয়, সাংবাদিকরা যদি ভীত সন্তুষ্ট হয়ে পড়ে, সেটা দেশের জন্য মঙ্গলজনক নয়। তো আমার কাছে মনে হয় যে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদেরও স্বাধীনতা, তাদেরও নিরাপত্তা, এগুলো নিশ্চিত করা উচিত। এবং সেখানে একজন সাংবাদিক যদি ধরুন যে অন্যায় করেছে, কিংবা একজন সাংবাদিক যদি দুর্নীতি করে থাকে, দুর্নীতির তার বিচার হতেই পারে। একজন সাংবাদিক যদি দালালি করে থাকে, তার জন্য তার সমালোচনা হতেই পারে, কিন্তু তার সাংবাদিকতার কার্ড, পরিচয় কেড়ে নেওয়া যায় না। সব সাংবাদিক, সব মতের, সব পথের সাংবাদিকের স্বাধীনতা সুনিশ্চিত হওয়া উচিত। আমি একটা মত সমর্থন করতে না পারি, কিন্তু ওই মত প্রকাশ করার জন্য আমাকে সোচ্চার হতে হবে, আমাকে কথা বলতে হবে। তো এই জায়গাটা নিশ্চিত হওয়া দরকার। ভিন্ন মতের চর্চার জায়গাটা অবারিত হবে। সাংবাদিকতার বিগত সরকার এর সময় যদি সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত থাকতো, আমরা যদি নির্ভয়ে কথা বলতে পারতাম, তাহলে ওই সরকারের এত অপকর্ম করার কিংবা ওই ধরনের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হতো না। মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমরা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলাম। কিন্তু আজকে আমরা মুক্তভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে লিখতে চাই, এবং সেই সুযোগটা অবারিত থাকা উচিত। অনেক ধন্যবাদ। আমি শেষ করবো আলাল ভাই, আমার হাতে 1 মিনিট আছে। জি, আমার কথাটা হচ্ছে যে সবকিছু তো বিবর্তনের মধ্যে থেকেই পৃথিবীতে নতুন সৃষ্টি হয়েছে, যখন যেটা হয়েছে। তা আমাদের এখনো একটা বড় বিবর্তনের ধারা শুরু হয়েছে আন্দোলনের একটা সফলতার পর্যায় থেকে। সেই বিবর্তনের ধারাটাকে ধরে রাখার জন্য যে কাজটা, সেখানে সংবাদকর্মী হিসাবে যারা রয়েছেন, প্রকৃত অর্থেই যারা গণমাধ্যম হিসাবে কাজ করেন, শুধু সংবাদ মাধ্যম নয়, গণমাধ্যম হিসাবে, তারা এই জাতির এই মুক্তির, বর্তমানের মুক্তির যে পর্বটা, সেখানে খুবই সততার সঙ্গে একটা পর্যায়ে গিয়ে কাজ করেছেন যারা সংখ্যাগরিষ্ঠ। আর সংখ্যালঘিষ্ঠত্ব চমৎকারী যারা, তারা তখন দৃশ্যপটে নেই। সুতরাং এই সংখ্যাগোষ্ঠীদের উপরে কোনো রকমের খবরদারি করা বা তাদের উপরে কোনো কিছু আক্রমণ, হামলা বা হুমকি, এটা আসলে বরদাস্ত করার মতো কোনো বিষয় না। এদেরকে আইনের আওতায় আনা উচিত। যে মতের বা যে পথের সংবাদকর্মী তারা হন না কেন, এটা বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কেউ ভুল লিখছে, আপনি লিখে সেটা জবাব দেন। কেউ অসত্য লিখছে, আপনি প্রেস কাউন্সিলে গিয়ে সেটার
তার বিরুদ্ধে অভিযোগ দেন, কিন্তু তার অফিসের সামনে নোংরা কাজকর্ম করা, গরু জবাই করা, এই করা ওই করা, সারা দেশে কর্মসূচি দেওয়া খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আলাল ভাই, আপনার কথা শুনলাম। সাইদ ভাই, আবারও দেখা হবে আপনার সঙ্গে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে।